আমরা তো সারাদিন কত কথাই বলি, তাই না? এত সহজ, এত স্বাভাবিক যে এটা নিয়ে আলাদা করে ভাবারও কিছু নেই। কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই যে এত সহজে কথা বলছি, এই সাধারণ কাজটা আসলে কতটা জটিল হতে পারে? বিশেষ করে যখন কেউ একটা নতুন ভাষা শিখতে যায়, তখনই কিন্তু আসল ব্যাপারটা টের পাওয়া যায়। তো চলুন, আজ এই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, কথা বলা যে কেন একটা আলাদা রকমের দক্ষতা সেটা বুঝতে হলে আগে কথ্য আর লিখিত ভাষার মধ্যে পার্থক্যটা বোঝা দরকার। এই যে দেখুন, স্ক্রিনে একটা তুলনা দেয়া আছে। একদিকে আছে কথ্য ভাষা, যেটা আমরা শুনি, মানে মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু এটা মিলিয়ে যায়, তাই না? এটা একদমই অস্থায়ী। আর অন্যদিকে আছে লেখা, যা আমরা দেখি, আর সেটা কিন্তু বছরের পর বছর টিকে থাকে। ভাবুন তো, একটা বই তো ১০০ বছর পরেও পড়া যায়। আবার দেখুন, কথা বলার সময় আমাদের গলার স্বর ওঠানামা করে, একটা ছন্দ থাকে, আমরা কোনো শব্দে জোর দিই। লেখায় এই কাজগুলোই করে কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্নের মতো জিনিসগুলো। আর সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হলো ফিডব্যাক। কথা বললে উত্তরটা সাথে সাথেই পাওয়া যায়, কিন্তু একটা ইমেল বা বইয়ের উত্তর আসতে তো ঘন্টাও লাগতে পারে, দিনও লাগতে পারে, আবার নাও আসতে পারে। তো ভাষাবিজ্ঞানীরা এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেন? ক্যাথলিন বেইলির দেওয়া সংজ্ঞাটা যদি আমরা দেখি, উনি বলছেন এটা একটা উৎপাদনশীল মৌখিক দক্ষতা। শুনতে একটু কঠিন লাগছে, তাই না? সহজ করে বললে এর মানে হলো আমরা কোনো একটা অর্থ বোঝানোর জন্য বেশ গুছিয়ে একটা সিস্টেম মেনে কিছু শব্দ মুখ দিয়ে উচ্চারণ করি। এই যে সহজ সংজ্ঞাটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 4টে বিষয় দেখব। প্রথমে আমরা দেখব কথা বলা যতটা সহজ মনে হয় কেন তা আসলে ততটা সহজ নয়। এরপর আমরা কথার পিরামিড দিয়ে পুরো ব্যাপারটাকে ভেঙে দেখব। তারপর আমরা দেখব ভাষা শেখানোর ধরনটা কিভাবে সময়ের সাথে সাথে বদলে গেছে, মানে শুধু মুখস্থ করা থেকে পারস্পরিক যোগাযোগের দিকে গিয়েছে। আর সবশেষে অনর্গল কথা বলার জন্য একটা ফ্রেমওয়ার্ক নিয়েও কথা বলবো। চলুন তাহলে আমাদের আলোচনার মূল পর্বে ঢোকা যাক। এখানে আমরা দেখব আমরা যে কথা বলি তার ভেতরের উপাদানগুলো আসলে কি কি। এই যে দেখুন, স্ক্রিনে একটা পিরামিডের মতো মডেল দেখা যাচ্ছে। এটাকে বলা হয় কথার পিরামিড। এটা ভ্যান লিয়ারের তৈরি। মডেলটা দারুণ, কারণ এটা আমাদের কথা বলার পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা স্তরে ভাগ করে দেখায়। মানে একেবারে বড় একটা ধারণা থেকে শুরু করে একদম ছোট ছোট ধ্বনি পর্যন্ত। চলুন পিরামিডের একদম নিচ থেকে শুরু করা যাক। পিরামিডের একদম গোড়ায় আছে দুটো জিনিস, টেক্সট আর উক্তি বা আটরেন্স। টেক্সট মানে হলো আমরা মুখে যা বলি তার যে কোনো একটা অংশ, সেটা ছোটও হতে পারে, বড়ও হতে পারে। আর এই টেক্সটগুলো তৈরি হয় এক বা একাধিক উক্তি দিয়ে। এখন প্রশ্ন হলো, উক্তি কি? উক্তি হলো আমরা যা বলি, যেমন আজকে কি পিৎজা খাবে? এটা একটা পুরো বাক্য, আবার একটা উক্তিও। কিন্তু শুধু যদি বলি পিৎজা, সেটাও কিন্তু একটা উক্তি, মানে ব্যাকরণ মেনে পুরো বাক্য না হলেও চলবে। আচ্ছা, এবার পিরামিডের এক ধাপ ওপরে ওঠা যাক। এখানে আমরা দেখছি যে এই উক্তিগুলো তৈরি হয় শব্দগুচ্ছ আর শব্দ দিয়ে। শব্দ তো আমরা সবাই চিনি। ভাষাবিদরা শব্দকে বলেন মুক্ত রূপমূল বা ফ্রি মরফিম। কেন? কারণ এটা একাই একাই একটা অর্থ প্রকাশ করতে পারে। যেমন টুপি বা চলা। এই শব্দগুলো শোনার সাথে সাথে তো আমরা একটা অর্থ বুঝতে পারি। এবার চলুন আরও গভীরে যাই, রূপমূল বা মরফিমের জগতে। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো। রূপমূল হল ভাষার সবচেয়ে ছোট কিন্তু অর্থপূর্ণ ব্লক। কিছু ব্লক আছে, যেমন টুপি শব্দটা, এটা নিজেই একটা সম্পূর্ণ ব্লক। এদেরকে বলে মুক্ত রূপমূল। আবার কিছু ব্লক আছে যেগুলো একা একা কোনো মানে তৈরি করে না, অন্য ব্লকের সাথে জুড়তে হয়। যেমন ধরুন উপসর্গটা। এর নিজের কোনো মানে নেই, কিন্তু সুখীর সাথে জুড়লে হয়ে যায় অসুখী। বা ধরুন টি প্রত্যয়টা, যেমন ছেলেটি। এই বা টি এর মতো ব্লকগুলোকে বলা হয় বদ্ধ রূপমূল। আর পিরামিডের একদম চূড়ায়, মানে সবচেয়ে ছোট যে একক, সেটা হলো ধ্বনিমূল বা ফোনিম। এটা হলো এমন একটা সাউন্ড ইউনিট যেটা একটা শব্দের অর্থই বদলে দিতে পারে। যেমন ধরুন চাল আর ডাল। এখানে শুধু চ আর ড, এই দুটো সাউন্ডের পার্থক্যের জন্য দুটো আলাদা জিনিস বোঝাচ্ছে। এই চ আর ড হলো দুটো আলাদা ধ্বনিমূল। একটা মজার ঘটনা আছে। এক ছাত্র একবার প আর ব সাউন্ডের পার্থক্যটা ঠিকমতো করতে পারত না।
তো সে একদিন ক্লাসে এসে বলল যে লাঞ্চে গ্রিন বি স্যুপ খেয়েছে, মানে সবুজ মৌমাছির স্যুপ। আসলে সে বলতে চেয়েছিল গ্রিন পি স্যুপ, মানে মটরশুঁটির স্যুপ। বুঝতেই পারছেন ধ্বনিমূলের গুরুত্ব কতটা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শব্দের অর্থ শুধু তার ধ্বনির ওপর নির্ভর করে না, আসল জাদুটা লুকিয়ে আছে আমরা কিভাবে শব্দগুলো উচ্চারণ করি তার মধ্যে। এই ব্যাপারগুলোকে বলা হয় সুপ্রাসেগমেন্টালস। কঠিন নাম, কিন্তু জিনিসটা হলো কথার সঙ্গীত। এর মধ্যে 3টে প্রধান জিনিস আছে: স্ট্রেস বা কোনো শব্দে জোর দেওয়া, রিদম বা ছন্দ, আর ইন্টোনেশন মানে গলার স্বরের ওঠানামা। একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন বাক্যটা হলো আমি কাজটা করেছি। এবার দেখুন, আমি যদি বলি আমি কাজটা করেছি, তার মানে অন্য কেউ নয়, আমি করেছি। যদি বলি আমি কাজটা করেছি, তার মানে অন্য কোনো কাজ নয়, এই নির্দিষ্ট কাজটাই করেছি। আর যদি বলি আমি কাজটা করেছি, তার মানে হলো আমি সত্যিই কাজটা শেষ করেছি, কোনো সন্দেহ নেই। দেখলেন তো, একই বাক্য, কিন্তু কোথায় জোর দিচ্ছি তার উপর ভিত্তি করে অর্থটা কেমন পাল্টে গেল। তো কথার গঠন তো বোঝা গেল। এবার চলুন দেখি কথা বলা শেখানোর পদ্ধতিটা সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে। এখানে একটা বেশ বড়সড় বিপ্লব ঘটে গেছে কিন্তু। চলুন একটু অতীতে ফিরে যাই। একটা সময় ছিল যখন ভাষা শেখানো হতো অডিও লিঙ্গুয়াল মেথড দিয়ে। ক্লাসের দৃশ্যটা ছিল অনেকটা এরকম: শিক্ষক একটা লাইন বলছেন, আর সমস্ত ছাত্রছাত্রী একসাথে তোতা পাখির মতো সেই লাইনটা হুদুহু আওড়াচ্ছে। যেমন শিক্ষক বললেন, শুভ সকাল মারিয়া, ছাত্রছাত্রীরাও বলল, শুভ সকাল মারিয়া। এখানে নিজের থেকে কিছু বলার বা ভাবার কোনো সুযোগই ছিল না, শুধুই যান্ত্রিক পুনরাবৃত্তি। কিন্তু একবার ভাবুন তো, আমরা কি বাস্তব জীবনে সত্যি সত্যি এভাবে কথা বলি? মুখস্থ করা সংলাপ আউড়ে যাই? মোটেই না। আর এই যে বাস্তবতার সাথে অমিল, এখান থেকেই ভাষা শেখানোর পদ্ধতিতে একটা বিপ্লব আসে। পুরনো পদ্ধতিটা ছিল অনেকটা গাড়ি চালানো শেখার মতো, তবে অদ্ভুতভাবে। মানে আগে গাড়ির সব পার্টস আলাদা আলাদা করে শেখো, ইঞ্জিন কিভাবে কাজ করে, গিয়ার কি, সব মুখস্থ করো, তারপর একদিন হয়তো গাড়িটা চালাবে। কিন্তু নতুন যে পদ্ধতি, যেটাকে বলা হয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটি, সেটা ঠিক এর উল্টো। এর মূল কথা হলো প্রথম দিন থেকেই গাড়ি চালানো শুরু করে দাও, চালাতে চালাতেই শিখে নেবে বাকিটা। এখানে আসল উদ্দেশ্য তোতা পাখির মতো অভ্যাস তৈরি করা নয়, বরং মানুষের সাথে বাস্তব জীবনে যোগাযোগ তৈরি করা। তাহলে এই সব আলোচনা থেকে আমরা বাস্তবে কি শিখতে পারি? চলুন কার্যকরভাবে কথা বলা, শেখা বা শেখানোর জন্য 5টা মূল নীতি দেখে নেওয়া যাক। সফলভাবে কথা বলার জন্য 2টো জিনিস খুব জরুরি, মুদ্রার এপিটোপিটের মতো। এর প্রথমটা হলো নির্ভুলতা বা অ্যাকুরেসি। এর মানেটা খুব সহজ: যে ভাষায় কথা বলা হচ্ছে তার ব্যাকরণ, শব্দচয়ন, উচ্চারণ, এই সব কিছু কতটা সঠিক, নেটিভ স্পিকাররা যেভাবে বলেন তার সাথে কতটা মিলছে, সব নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে কি না, সেটাই হলো অ্যাকুরেসি। আর মুদ্রার অন্য পিঠটা হলো অনর্গলতা বা ফ্লুয়েন্সি। এর মানে হলো কতটা স্বতঃস্ফূর্তভাবে আর আত্মবিশ্বাসের সাথে কথা বলা যাচ্ছে। মানে খুব বেশি থমকে না গিয়ে বা ভাবতে সময় না নিয়ে স্বাভাবিকভাবে কথা বলে যাওয়া। একজন ভালো বক্তা বা একজন ভালো শিক্ষক সবসময় এই 2টো জিনিসের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করেন। কারণ শুধু নির্ভুল হতে গেলে কথা বলার গতি কমে যেতে পারে, আবার শুধু ঝড়ের গতিতে বলতে গেলে প্রচুর ভুল হতে পারে। তাই এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করাটা খুব জরুরি। আচ্ছা, আমরা কথা বলি কেন? উদ্দেশ্যটা কি? ভাষাবিদরা বলছেন প্রধানত 2টো কারণে। একটা হলো সামাজিক বা ইন্টারঅ্যাকশনাল, যেমন বন্ধুদের সাথে আড্ডা দেয়া। এখানে মূল উদ্দেশ্য হলো সম্পর্কটা বজায় রাখা, মজা করা। আর দ্বিতীয়টা হলো কাজ হাসিল করা বা ট্রানজ্যাকশনাল, যেমন দোকানে গিয়ে কিছু কেনা বা অফিসে কোনো নির্দেশ দেয়া। এখানে উদ্দেশ্যটা হলো একটা নির্দিষ্ট কাজ শেষ করা। এখন দেখুন, বন্ধুদের আড্ডায় কি কথা হবে তা আগে থেকে বলা মুশকিল, কিন্তু দোকানে গিয়ে কি বলতে হবে সেটা কিন্তু অনেকটাই প্রেডিক্টেবল। তাই একজন ভাষা শিক্ষার্থীর 2টো ক্ষেত্রেই সমান পারদর্শী হওয়া দরকার। তাহলে সব মিলিয়ে কার্যকরভাবে কথা বলা শেখানোর জন্য মূল নীতিগুলো কি দাঁড়ালো? চলুন 5টা পয়েন্টের সংক্ষেপে দেখে নিই। 1. শিক্ষার্থীর পরিস্থিতিটা বুঝতে হবে, সে কি এমন দেশে ভাষাটা শিখছে যেখানে সবাই ওই ভাষায় কথা বলে, নাকি নিজের দেশে শিখছে।
2 নির্ভুলতা আর অনর্গলতা দুটোই সমানভাবে অনুশীলন করাতে হবে। 3 শিক্ষক কম কথা বলবেন, বরং গ্রুপ বা জোড়ায় কাজ দিয়ে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ বাড়িয়ে দেবেন। 4 এমন টাস্ক দিতে হবে যেখানে ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে আলোচনা করে কোনো একটা অর্থ বের করতে হয়। আর 5 সামাজিক আড্ডা আর কাজ হাসিল করা, এই 2 ধরনের কথোপকথনের জন্যই তাদের প্রস্তুত করতে হবে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। শুধু কথা বলা মানে স্পিকিং আর সত্যিকারের কথোপকথন মানে কনভার্সিং, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? উত্তরটা একবার ভেবে দেখবেন, কারণ এই ভাবনাটাই আমাদের মনে করিয়ে দেয় যে ভাষা শুধু কিছু শব্দ বা ব্যাকরণের নিয়ম নয়। ভাষা হলো মানুষের সাথে মানুষের সংযোগ তৈরির একটা জাদুকরী সেতু।